আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা সবাই। আজকে আমরা কি পড়ব? প্রথম পত্রের যুক্তি উপাদান। যুক্তি, আমরা যখন যুক্তি বাক্য গঠন করব তখন তার কি উপাদানও লাগবে। উপাদান কি? উপাদান হচ্ছে বিভিন্ন শব্দ। যেমন ভাত রান্না করতে হলে কী কী লাগে? চাউল লাগে, পানি লাগে, আগুন লাগে। তেমনি আমাদেরও যুক্তি গঠন করতে গেলে যৌক্তিক বাক্য গঠন করতে গেলে আমাদের কি লাগবে? উপাদান লাগবে। যুক্তির বাক্য গঠনে কতগুলো উপাদান থাকে। আগে আমরা মনে করি যুক্তি বাক্য কি? যুক্তি বাক্য হলো মানুষের ভাষায় প্রকাশিত চিন্তা। আমরা যা চিন্তা করি সেগুলি যখন ভাষায় প্রকাশ করা হয় সেটাই হচ্ছে যুক্তি বিদ্যা বা যুক্তি লজিক। আচ্ছা, লজিকটা বলি। লজিক শব্দটার অর্থ হচ্ছে, এই লজিক ইংরেজি, এবং আমি আগের ক্লাসেও বলছিলাম এটা গ্রিক শব্দ লজিক থেকে এসেছে, ইংরেজি লজিক, আর বাংলা হচ্ছে যুক্তিবিদ্যা। আচ্ছা, ওটা নিয়ে আমরা আলোচনা করব না। এখন হচ্ছে যে যুক্তিবিদ্যা কি? মনের ভাব যে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যা। যখন যুক্তিবিদ্যা কিসের সমন্বয়? কলা। কলা কি? কৌশল, বা যেটা আমরা বলে কলা কৌশল, সেটারই বলা হয় কলা। আর হচ্ছে যে ভাষায় প্রকাশের চিন্তাটা যেরকমভাবে ভাষায় প্রকাশ করা যায় সেটাই হচ্ছে চিন্তা। আমরা যা চিন্তা করি তাকে সব প্রকাশ করি না, কারণ হচ্ছে যেটাই প্রকাশ করা যায় সেটাই করি। যুক্তিসঙ্গত হলেই সেটা আমরা ভাষায় প্রকাশ করি, আর সেটাকে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা। আমরা জ্ঞান আহরণ করি, তারপরে চিন্তা করি, তারপরে যখন আমাদের মনের চিন্তাটা প্রকাশ হয় তখনই সেটা কি একটা হয়? আকার ধারণ করে। আচ্ছা, যুক্তিবিদ্যা সেটা হলো যেগুলি আমরা ভাষা প্রকাশ করার জন্য কি করি, বিভিন্ন অংশ থাকে, সেগুলিকে আমরা বলতে পারি কি? যুক্তির উপাদান। আমরা এখানে কয়টা যুক্তির উপাদান দিছি। যুক্তি বাক্য আসলে গঠিত হয় কিসে? পদ। আর পদগুলি সংযুক্ত হয়ে বিভিন্ন শব্দের সাথে সংযুক্ত হয়ে কি হয়? বাক্য গঠন করে। আর এই বাক্য গঠন করতে আমাদের কি কি লাগে? পদ। পদ কাকে বলে? প্রথমে আসি যে পদ কাকে বলে। পদ হচ্ছে যে বাক্যে ব্যবহৃত, তোমরা পড়েও আসছো এটা, বাক্যে ব্যবহৃত অর্থপূর্ণ শব্দকে বলা হয় পদ। আচ্ছা, বাক্য কাকে বলে? কয়েকটি শব্দ মিলিত হয়ে যখন একটি অর্থপূর্ণ শব্দ মিলিত হয়ে যখন একটি বাক্য গঠন করে তাকে আমরা বাক্য বলি। বাংলায় বাক্য বলি, ইংরেজিতে কি বলা হয়? সেন্টেন্স। আচ্ছা, উদ্দেশ্য পদ। প্রত্যেক বাক্যের দুইটা অংশ থাকে। একটি হলো কি অংশ? যেটা হচ্ছে যে উদ্দেশ্য পদ, আর হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য পদ হচ্ছে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য পদ আর বিধেয়। যেমন বলতে পারি যে আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে উদ্দেশ্য পদ আর আমার খাওয়াটা হচ্ছে বিধেয় পদ। এটা তোমরা ব্যাকরণও পড়ে আসছো। এখন আছে 3 নম্বরটা তোমরা নতুন দেখলা, সেটা হচ্ছে কি? সংযোজক। সংযোজক কি? দুইটি উদ্দেশ্যপূর্ণ মানে অর্থপূর্ণ শব্দকে, যে শব্দকে যখন, বা শব্দকে তো পদ হয়। আচ্ছা, পদকে যখন বাক্য গঠনে সহায়তা করে তাকে আমরা সংযোজক বলি। আচ্ছা, প্রধান বা সাধ্য পদ, যার উদ্দেশ্যে বলা হয় তাকে বলা হয় প্রধান পদ। আর অপ্রধান পদ, যেমন আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা হিসেবে বলতে পারি যে এখানে প্রধান পদ। যেমন আমি ভাত খাই, বা মানুষ মরণশীল, মানুষ হচ্ছে প্রধান পদ, আর অপ্রধান পদ কোনটা? মরণশীল। আচ্ছা, মধ্যপদ, এখানে মাঝখানেরটা যেটা হচ্ছে যে মধ্যপদ কি? তোমাদের কাছে একদমই নূতন, এবং কি যে বলে দুইটা জিনিস এখানে তোমাদের কাছে নতুন হতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে এই সংযোজক, আর হচ্ছে কি আমরা যা পড়ে আসছি পদ, তোমরা পড়ে আসছে বিভিন্ন অর্থপূর্ণ শব্দকে পদ বলা হয়। বাক্য পড়ে আসছে যে একটি মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেভাবে কথাগুলি বলি সেগুলি আমরা বাক্য আকারে বলি। আর উদ্দেশ্য পদ হচ্ছে বাক্যে যার উদ্দেশ্যে বলা হয়, যে উদ্দেশ্য যাকে বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। আর বিধেয় পদ যাকে কর্ম সম্পাদনটাই পড়ে আসছে তোমরা। আর কি? প্রধান, যার
সংযোজকটা আমি নিয়ে আলোচনা করব আর মধ্যপদ নিয়ে আলোচনা করব। এখানে মানুষ মানুষ হয় মরণশীল। এখানে মরণশীল, এটা যদি আমরা মরণশীল, এটা যদি আমরা যদি এইভাবে যদি মানুষ হয় মানুষ মরণশীল বললেও বাক্যটা হয়, সেটা কি ব্যাকরণিক বাক্য, যৌক্তিক বাক্য হয় না। যৌক্তিক বাক্যের জন্য কি দরকার? এই সংযোজক। এই হয়টা হচ্ছে সংযোজক। হয় কোনটা? সংযোজক দুটা। আর এটা কি? উদ্দেশ্য, উদ্দেশ্য পদ, যার উদ্দেশ্য। আর এটা কি? বিধেয়। দেখো উদ্দেশ্য পদ আমরা যে বলছিলাম একটু আগে, যে মানুষ অর্থপূর্ণ বাক্যকে মানুষ শুধু যদি দেয় আমরা তাও অর্থ আছে মানুষের, মরণশীল যদি শুধু শুধু দেই তাও অর্থ আছে। সংযোজক দুইটা উদ্দেশ্য, দুইটি কি হচ্ছে অর্থপূর্ণ শব্দকে যোগ করে দিছে। আমরা একটু আগে আমি কি বলছিলাম, হয় না দিলেও বাক্যটা হয়, সেটা যৌক্তিক বাক্য হয় না। যৌক্তিক বাক্যের জন্য কি প্রয়োজন? সংযোজকের প্রয়োজন। আর এটাকে বলতে পারি আমরা প্রধান পদ, আর এটা হচ্ছে অপ্রধান পদ। আচ্ছা, সেটা পরে মধ্যপদটা, এই সংযোজককে বলা হয় মধ্যপদ। আশ্রয় বাক্য, আমরা যখন কোনো বাক্যে গঠন করতে যাই তখন কি লাগে? আমাদের চিন্তা ভাবনা, আমরা একটা জিনিস দেখলে কি করি না, যে চিন্তা ভাবনা করি যে আসলে কি এটা সমান হবে। আমাদের চিন্তা এবং মনের ভাব অবচেতন মনে, ধরো আমি একটা এখন কি আছে, তোমার মাঠে যা দেখবে যে সরিষা ক্ষেত আছে, তখন সরিষা ক্ষেত যখন দেখবা তখন কি মনে হবে? এটাতে সরিষা হবে। আর যদি দেখো ক্ষেতটা ভালো হলো তাহলে মনে করবে যে সরিষা ভালো হবে। আর খারাপ যদি দেখো যে সরিষা গাছ তেমন হয় না, তখন কি বলো যে তেমন একটা ভালো ফলন হবে না। এই যে আমরা যে এগুলিকে আশ্রয় করে করে চিন্তা করি যে ভালো হবে না, সেটাই হচ্ছে যে আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য। এখানে ধরুন সরিষার ক্ষেতের কথা বললাম, এখানে সরিষা গাছটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর অপ্রধান হচ্ছে যে যেটাকে কি যে মানে সরিষাটা হচ্ছে প্রধান। আর এখানে যে আমাদের দেখে আসলাম এবং ফলাফল হবে কিনা না হবে সেটা নিয়ে আমরা কি করি? চিন্তা ভাবনা করি এবং সিদ্ধান্ত, তার পরিবর্তে কখন সিদ্ধান্ত নেই? যখন ফলন ওঠে তখনই আমরা সিদ্ধান্ত নেই যে ফলন ভালো হলো কি না। আচ্ছা, এই যে এগুলি যে ঘটনা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন পরিষ্কারভাবে আমরা কি করতে পারি? এই নিয়মগুলি দ্বারা, গঠন প্রকৃতি দ্বারা আমরা বাক্যকে কি করতে পারি? অনেকটা সত্যে পরিণত করতে পারি। আচ্ছা, এখন আসছে যে আমরা আবার পদ নিয়ে আলোচনা করি। পদের ইংরেজি কি? টার্ম। টার্ম মানে পদ। আচ্ছা, এটা কে সংযোজন করছে? সেটা যুক্তি বাক্য। তিনটি অংশ থাকে। কি কি থাকে? উদ্দেশ্যপদ, বিধেয় পদ, সংযোজক। আমি যেটা লিখলাম একটা বাক্যে তিনটি অংশ থাকে, অন্য ব্যাকরণিক বাক্যে থাকে দুটি অংশ হলে বাক্যটি সঠিক হইতে পারে, কিন্তু যৌক্তিক বাক্যে কখনো দুইটি অংশ নিয়ে হবে না। যুক্তি বাক্যে তিনটি অংশ থাকবে। কি কি? উদ্দেশ্য পদ, আর বিধেয় পদ, আর হচ্ছে কি, বানানটা ভুল হলো আমার, বিধেয় পদ, আর হচ্ছে কি সংযোজক। তাহলে আমরা এই যে যুক্তি বাক্য বিধেয় রূপে ব্যবহৃত সেই শব্দ সমষ্টিকে কি বলি? আমরা পদ বলি। উদ্দেশ্য রূপে ব্যবহৃত এবং বিধেয় রূপে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য শব্দ সমষ্টিকে আমরা কি বলি? পদ বলি। আচ্ছা, এখানে যুক্তিবিদ লেটা আর ম্যাকবেথ কি বলছে? পদ কাকে বলে? একটি পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়। যুক্তিবাক্য যার সম্পর্কে কিছু বলা হয় বা যা কিছু বলা হয়, আমরা একটু আগে আমিও বলছি একটু আগে যে যা সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে যে উদ্দেশ্য। যা সম্পর্কে বলা হয়, যা কিছু সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে বিধেয় পদ। এখন পি কে রায় হচ্ছে একজন বিখ্যাত দার্শনিক। উনিও একটা সংজ্ঞা দিয়েছেন। উনি শুনছে যে পদ হলো কি? যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়।
এক কথা উনি ছোটোভাবে বলছেন, জোসেফ, তিনি একজন বিখ্যাত দার্শনিক। উনি বলছেন যে সবাই এখানে আমরা কিছু দার্শনিকদের উক্তিগুলি আলোচনা করব। পিকে রায়টা বললাম, এখন হচ্ছে কি আমি জোসেফেরটা বলতেছি। জোসেফ হচ্ছে কি শব্দ সমষ্টি দ্বারা আখ্যায়িত করতে পারি। যেমন কি একটু আগে আমি বললাম যে মানুষ পদটি যখন থাকে তখনও সেটা পদ শব্দ থাকে, কিন্তু কি আর একটু আমিও বলছি যে শব্দ কিন্তু সেটা অর্থপূর্ণ শব্দকে পদ বলি আমরা। আবার মানুষ মরণশীল এটাও হয়, মরণশীল এটাও পদ। এখানেও মানুষ পদ, কারণ মানুষের অর্থ আছে, আবার মরণশীলেরও অর্থ আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে বাক্য, বাক্য তো বললামই যে কি কি হয়, মানুষ হয়, মরণশীল, এই তিনটি মিলে হচ্ছে একটি বাক্য। আর যদি মরণশীল হয় না দেয় তাহলে এটা বাক্য হবে। কি বাক্য হবে? সেটা হচ্ছে ব্যাকরণিক বাক্য, যৌক্তিক বাক্য না। আচ্ছা, এখন শব্দ আর পদ কাকে বলে? আমরা এতক্ষণ শব্দ আলোচনা করলাম। পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত সব অর্থপূর্ণ শব্দকে আমরা পদ বলি। শব্দকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আগে আমরা ভাগটা করি। আমরা তো অনেক প্রথম থেকে বলতেছি অর্থপূর্ণ শব্দকে বলি পদ, আর এখন ভাগটা করি। পদকে আমরা 3 ভাগে ভাগ করি। এই জন্য আমরা শব্দকে আমরা ভাগ করতে পারি, পদকে না, শব্দকে আমরা ভাগ করতে পারি 3 ভাবে। যেমন পদযোগ্য শব্দ, পদ সহযোগ শব্দ, আর পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দটা আমরা বাক্যের উদ্দেশ্য বা বিধেয় পদ হিসেবে ব্যবহার করব সেটাকে কি বলবো আমরা? পদযোগ্য শব্দ। যেমন মানুষ, সততা, সাদা, মানে যেটার গুণ আছে, অর্থ আছে, সেটাই হচ্ছে অর্থপূর্ণ শব্দকেই পদযোগ্য শব্দ বলা হবে। এখন হচ্ছে পদ সহযোগ্য শব্দ। উদ্দেশ্য, যে পদ অর্থপূর্ণ শব্দকে সব পদযোগ্য বললে যেটা বাক্যকে, শব্দ সমষ্টিকে স্বাধীনভাবে বচনের ঘটনে, মানে বাক্য গঠনে সহায়তা করে, সেটাকে বিভিন্ন অর্থ প্রদানে সাহায্য করে, সেটা হচ্ছে পদ সহযোগ্য। যেমন বলতে পারি যে বই, পদযোগ্য শব্দ। টিতে দিলে কি হয়? বইটি ভালো। এই টিটি হচ্ছে সহযোগ্য শব্দ। আবার বলি, পদ সহযোগ্য শব্দ হচ্ছে যেটা ব্যবহৃত অর্থপূর্ণ শব্দকে বিভিন্ন অর্থ প্রকাশের জন্য সাহায্য করে, সেটাকে বলি যে আমরা পদ সহপদযোগ্য শব্দ। যেমন টি, টা, খানা, খানি, গুলু, যে, এবং ইত্যাদি হচ্ছে পদ সহযোগ্য শব্দ। আচ্ছা, উপরেরটি যে আম, গুলু কি হচ্ছে পদ সহযোগ্য শব্দ। তখন আমরা যখন বলবো আম খেতে মিষ্টি, আমরা কাউকে বলতেছি, কোনো আম নির্দেশ করতেছি না। যখন আমগুলো বলবো তখন কোনো একটা আম, প্রজাতির আম হতে পারে। তাহলে কি হচ্ছে, আমাদেরকে এটা কি করতেছে, অর্থপূর্ণ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা করতে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, এখন আসলে পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দ যে পদের স্বাধীনভাবে অন্যকে সাহায্য করতে পারে না, সেটা হচ্ছে কোনো যে শব্দ অন্য শব্দের সাহায্য করতে পারে না বা বাক্য গঠনও সাহায্য করতে পারে না, তাকে বলা হয় পদ নিরপেক্ষ শব্দ। যেমন বা পদ অযোগ্য বলতে পারো। যেমন হায়, হায়, আমরা যখন একটা ফুল দেখি তখনও বলে হায় কি সুন্দর। আবার যদি একটি অন্য কিছু কেউ ব্যথা পায় হায় বলি, তখনও হচ্ছে যে এটার কোনো হিসেবে বাক্যের কোনো ঘটনায় সহায়তা করে না। যে মরি মরি, কি সুন্দর গান, আহা কি সুন্দর গান, আহা, ব্যথা পাইলে বলে আহা। তাহলে এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। এখন শব্দ ও পদের মধ্যে পার্থক্য, যে কোনো শব্দ পার্থক্য কি? শব্দ ও পদের মধ্যে আমরা এখানে 6টি পার্থক্য করতে পারি। বাক্যে বা বচন উদ্দেশ্যে ব্যবহৃত শব্দ বলে। আর অক্ষর বা অর্থপূর্ণ সমষ্টিকে শব্দ বলে। শব্দ কি হয়? সমষ্টি দিয়ে পদ গঠিত, আর শব্দ পদ ধ্বনি সমষ্টি, মানে অক্ষর সমষ্টি দ্বারা শব্দ গঠিত হয়। প্রত্যেক পদে শব্দ, কিন্তু প্রত্যেক শব্দই পদ নয়। প্রথমে কি বললাম?
ধ্বনি বা অক্ষরের অর্থপূর্ণ শব্দকে বলা হয় পদ শব্দ। আর হচ্ছে বচনে বাক্যের উদ্দেশ্যে ব্যবহৃত শব্দকে বলা হয় পদ। অক্ষরের ধ্বনি হচ্ছে শব্দ, আর সমষ্টি পদ বা শব্দের সমষ্টি হচ্ছে পদ দ্বারা গঠিত। আর সব প্রত্যেক পদই শব্দ, কিন্তু প্রত্যেক শব্দই পদ নয়। যেগুলি বাক্যে অর্থপূর্ণ থাকে সেটাই পদ, আর যেটা অর্থপূর্ণ না সেটা পদ না। পদ হলেই সেটি হবে কি উদ্দেশ্য পদ বা বিধেয় পদ। কিন্তু একটি বাক্য যুক্তি বাক্যে ব্যবহৃত হইতে হলে কি থাকে, অনেক শব্দ থাকতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হয় মেধাবী। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্দেশ্য, আর কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলি শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী, এই যে শব্দ কতগুলি কি হচ্ছে, বহু শব্দ আছে এখানে। ঢাকা তাও অর্থপূর্ণ শব্দ, বিশ্ববিদ্যালয় সেটাও অর্থপূর্ণ শব্দ, ছাত্রছাত্রী সেটা অর্থপূর্ণ শব্দ, মেধাবী সেটাও অর্থপূর্ণ শব্দ। এখানে কতগুলি হলো কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এটা উদ্দেশ্য পদ, আর মেধাবী হলো কি বিধেয় পদ। এখানে কতগুলি একাধিক পদ সম্ভব নয়, দুটির অধিক পদ সম্ভব নয়। একটি মানে আমরা কি বলতে চাচ্ছি যে একটি বাক্য গঠনে একটি মাত্র উদ্দেশ্য পদ থাকবে এবং একটি মাত্র বিধেয় পদ থাকবে। যতগুলি শব্দই থাকুক তার বেশি কম থাকতে পারবে না, বেশিও থাকতে পারে না। পদের অর্থ কি হয়, কেবল একটি থাকে, কিন্তু শব্দের অর্থ একাধিক থাকতে পারে। পানি বলতে কি বোঝায়, জল হতে পারে, আবার পানি বলতে পানি যেটা হচ্ছে যে হাতও হতে পারে। আচ্ছা, এই হচ্ছে যে পদ। আর শব্দ চিনতে কেবল প্রকাশ করে, ইচ্ছা হবে প্রকাশিত হয় না। শব্দ দ্বারা বিস্ময়, সংশয় এগুলি হয়। উপরে আলোচনা বুঝতে উপরে আলোচনা থেকে আমরা কি বুঝলাম, সকল শব্দই পদ নয়, আবার কিন্তু সকল পদেই শব্দ দ্বারা গঠিত, তবে সেটা অর্থপূর্ণ হতে হয়। আর পদ মানেই হলো সেটি হবে অর্থপূর্ণ শব্দ, আর সেটা কি হিসেবে ব্যবহৃত হবে, এক বাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হিসেবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে আমরা কী নিয়ে করবো, শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা শব্দের শ্রেণী বিভাগ করব। আল্লাহ হাফেজ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই আশা করি ভালো আছো, আমিও আছি মোটামুটি। আচ্ছা, আমিও গত ক্লাসে কি বলছিলাম, শব্দের শ্রেণী বিভাগটা পড়বো। শব্দকে আমরা ভাগ করলে পাই তিনটে জিনিস, কি কি আগের ক্লাসেও বলছিলাম, পদযোগ্য শব্দ, পদ সহযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য তো আগেও বলছে, এখনও বলতেছি, যেটা কি হচ্ছে অর্থ আছে সেটাকে পদযোগ্য বলে। যেমন কি বলতে পারি আমি, মানুষ, এটা মানুষ বলতে পারি, মানুষ, বই ইত্যাদি হচ্ছে পদযোগ্য। আর কি পদ সহযোগ্য হচ্ছে টি, গুলু, টিটা, গুলু, আর কি হচ্ছে হাই হাই, হাই হাই, ইত্যাদি। আচ্ছা, তাহলে পদযোগ্য শব্দগুলি কি, যেটা অর্থপূর্ণ শব্দ সেটাকে আমরা বলতে পারি পদযোগ্য শব্দ। আর যেটা আমাদেরকে কি এটার পরিমাণটা বুঝাতে সহযোগিতা করে সেটা হচ্ছে যে অর্থপূর্ণ শব্দগুলিকে আমরা পরিমাণ এবং ব্যবহারের উপযুক্ত আরও অর্থপূর্ণ করতে সেটাকে বলে পদ সহযোগ্য। আর যেটার কোনো পদের হওয়ার যোগ্য না সেটা হচ্ছে যে পদ নিরপেক্ষ শব্দ। আমরা এই শব্দকে আমরা ভাগ করলে এই তিনটি পেয়ে থাকি, শেষ পর্যন্ত আমরা এই তিনটি পেয়ে থাকি। আবারও বলি, আচ্ছা,
পদযোগ্য শব্দ পদ টিটা, খানা, খানি ইত্যাদিকে পদ সহযোগ্য। আর পদযোগ্য সেটা তোমাদের আর বলতে হবে না, যে এটার অর্থ আছে সেটা হচ্ছে বা বাক্যের অর্থপূর্ণ কীভাবে বাক্যে স্বাধীনভাবে বাক্যের উদ্দেশ্য বা বিধেয় পদ হিসেবে বসে এবং অর্থ প্রকাশ করে, বাক্যের অর্থ প্রকাশ করতে সহযোগিতা করে, সেটাই হচ্ছে পদযোগ্য। আর পদ সহযোগ্য হচ্ছে কি, টিটা, খানা, খানি ইত্যাদি হচ্ছে পদযোগ্য। কি বলে এগুলি, যেমন আমগুলো খেতে মিষ্টি, আমি আগের ক্লাসে বলছি সেগুলি কি হয়, সংযোজক থাকে, অব্যয়, ক্রিয়া বিশেষণ এগুলি হিসেবে ব্যবহৃত হয়। নিরপেক্ষ, মরি মরি, ছি ছি, হা হা এগুলি কোনো দিনও কী করতে পারে না, বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না এবং উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে না, এবং উদ্দেশ্য ও বিধেয়কে সহযোগিতাও করতে পারে না। এই জন্য তারা হচ্ছে কি পদ নিরপেক্ষ শব্দ। আমরা এখন পদ নিরপেক্ষ শব্দগুলি জানলাম। এবার আসি আমরা ব্যথার্থক, পদের ব্যথার্থক ও যথার্থক। আচ্ছা, ব্যথার্থকটা কি, আমরা যা ব্যক্ত করি সেটাই হচ্ছে ব্যথার্থক। যেমন কি বলতে পারো, মনের কথা বলিতে বেকুল, আমরা যদি এই শব্দটা বলি, আমার যে মনের চিন্তা ভাবনা আছে সেটা যে প্রকাশ করে সেটাকে বলা হয় ব্যথার্থ। সংজ্ঞা বা সংখ্যা, পরিমাণ বলতে পারি আমরা। আচ্ছা, আর যথার্থক গুণ, সে দুইটা আমি ব্যথার্থক শব্দটাও ব্যবহার করতে পারবো, পরিমাণও ব্যবহার করতে পারবো, আবার গুণ ব্যবহার করতে পারবো, আবার যথার্থকও ব্যবহার করতে পারবো। যেমন বুদ্ধিবৃত্তি, সেটা কি হবে, গুণ হবে। আর অনেক মানুষ, সেটা হবে কি, পরিমাণ। তাহলে এই দুইটা অর্থ হচ্ছে যে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। পৃথিবীর সকল মানুষ, সেটা কি হবে, পরিমাণ। আবার যদি বলি যে ত্রিভুজ, যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা প্রকাশ করলাম যে গুণ। তাহলে আমরা কি করা যায়, আমরা বুঝলাম যে পরিমাণটা হচ্ছে ব্যথার্থক, যেটা ব্যক্ত করি বা প্রকাশ করি, আর যথার্থক হচ্ছে গুণ, বস্তু বা বিষয়, প্রাণী জগৎ, যেটা পৃথিবীর সকল কিছু আছে সেটার গুণটাই হচ্ছে যে যথার্থক হিসেবে মৌলিক জিনিস। আর সাধারণত মৌলিকটাই হচ্ছে যে গুণ হিসেবে প্রকাশ করে থাকি। বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি স্বল্প বিদ্যমান, আত্মগত, বস্তুগত থাকতে পারে। এটা আত্মগত হতে প্রাণীগত, আবার আমরা বলতে পারি যে প্রাণীগত থাকতে পারে। লেটার ম্যাকবেথ কি বলছে, প্রতিটি পদের বস্তুকে নির্দেশ করে ও গুণ প্রকাশ করে, এবং একটি পদের ব্যথার্থ তার বস্তুর দিকে উল্লেখ করে, যথার্থক তার গুণের দিকে উল্লেখ করে। আবার বলি, লেটার ম্যাকবেথ তারা কি বলছে, তার প্রতিটি পদে বস্তুকে নির্দেশ করে এবং গুণকে প্রকাশ করে। আর একটি পদ ব্যথার্থকের তার বস্তুর দিকে উল্লেখ করে, যথার্থক তার গুণের দিক উল্লেখ করে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে হ্রাসবৃদ্ধি। এখন কি একটা এখানে আমাদের যুক্তিবৃদ্ধি একটা শব্দ আছে যে যথার্থকের হ্রাস বৃদ্ধি মানে কম, বৃদ্ধির একটা নিয়ম আছে। যদি সংখ্যা বাড়ে, গুণ বাড়ে, তাহলে পরিমাণ কমে যায়, পরিমাণ বাড়লে গুণ কমে যায়। আমি আসলে এটা লেখার মাধ্যমে দেখাতে পারতেছি না, আমি মুখে বলি, তোমরা একটু মন দিয়ে শুনো। আমরা পরবর্তী ক্লাসে এটা লিখে তারপরে আলোচনা করব। জিনিসটা হচ্ছে যে ধরো এই ঝাউডাঙ্গাতে গত বছর কতজন প্রাইমারি স্কুলে ভর্তি হলো, ধরো 1000 জন ভর্তি হয়েছে। সেখান থেকে 6 হাই স্কুলে 5-এ পরীক্ষা দিলে কতজন, ধরে নিলাম 1000 জনের পরীক্ষা দিয়েছে। তারপরে এটি আসি দেখা যাবে যে কোনো সময় 1000 জন দেয় না, সেখানে 900 হয়ে গেছে। যখন এসএসসি পরীক্ষা দিয়ে গেছে সেখানে হয়ে গেল 700। আবার যখন এসএসসিতে আসলো সেখান থেকে কমে আসলো 500। তাহলে এই যে আমরা ধরলাম এই ঝাউডাঙ্গা ইউনিয়নের এই পরিমাণটা ধরলাম, প্রথমে কত ধরছি, ছিল 1000 জন, সেটা থেকে কমে এসে কি হলো, পরিমাণটা ছিল 1000 জন। যখন এসএসসি এইটা পরীক্ষা দিতে গেল, আমরা ধরে নিছি যে 900 ছিল। আচ্ছা, আবার ধরি 900 পরীক্ষা দিছে,
তাহলে কি গুণ বাড়লো, পরিমাণটা কমে গেল। গুণ যখন সে 5-এর পরীক্ষা দিল তখন হচ্ছে যে গুণটা বেড়ে গেল, পরিমাণটা কমে গেল, 1000 থেকে 900 হলো। আবার যখন 80 পরীক্ষা দিল সেটা হলো 800 পরীক্ষা দিল, গুণ বাড়লো, আরেকটা সার্টিফিকেট হলো তোমাদের। কিন্তু কি হলো, পরিমাণ স্টুডেন্টের পরিমাণ কি হলো, কমে গেল। আবার যখন 80 পরীক্ষা এসএসসি পরীক্ষা দিতে গেল তখন কি হলো, সেখানে কমে হলো 800 থেকে 700। সেটা আমি 700, কিন্তু এখানে কি হলো, আরেকটা সার্টিফিকেট হলো, কিন্তু পরিমাণ, ছাত্রছাত্রীর পরিমাণ কমে গেল। এই যে পরিমাণটা কমে যাচ্ছে কিন্তু গুণটা বেড়ে যাচ্ছে। তাদের এই যে এসএসসি থেকে 5 পরীক্ষা থেকে এবং জুনিয়র পরীক্ষা আর কি এসএসসি পরীক্ষা পর্যন্ত আস্তে আস্তে 1000 জনের থেকে কমে 700 জন হয়ে গেল। পরিমাণটা কমে গেছে কিন্তু গুণটা বেড়ে গেছে। আবার যখন এসএসসি থেকে 80 পরীক্ষা কলেজে ভর্তি হলো, আমাদের কলেজে ভর্তি হলো, তখন হলো কি 500 হয়ে গেল। কি হলো, পরিমাণ আরও কমে গেল, তাহলে গুণ বেড়ে গেল। তাহলে এটাই হচ্ছে যথার্থকের নিয়ম। এটা লিখে আসলে ছকের মুখোমুখি না হলে তো হয় না, যে ছকের মাধ্যমে বোঝাতে গেলে ভালো হতো। আচ্ছা, যে তাহলে আমরা এটা বুঝলাম যে যদি পদের ব্যথার্থক বাড়ে যথার্থক কমে, যদি পদের ব্যথার্থক কমে যথার্থক বাড়ে। আবার বলি, যদি যদি কোনো আবার যথার্থক বাড়ে, এটা হচ্ছে ব্যথার্থকের দিক থেকে। আর যদি যথার্থক বাড়ে ব্যথার্থক কমে, যথার্থক কমে ব্যথার্থক বাড়ে। এই হচ্ছে যথার্থকের নিয়ম, রাশবৃদ্ধির নিয়ম। এটা আমরা একটু আলোচনাও করলাম, আবার লিখেও দেখেন দরকার না। আবার বলি, যদি পরিমাণ বাড়ে বা ব্যথার্থক বাড়ে তাহলে যথার্থক কমে, আর যদি পদের ব্যথার্থক কমে বা পরিমাণ কমে তাহলে গুণ বাড়ে। আর যদি পদের গুণ বাড়ে তাহলে পরিমাণ কমে, গুণ যদি কমে তাহলে পরিমাণ বাড়ে। এটা হ্রাস বৃদ্ধির, এটাকে বলা হয় পদের যথার্থক ও ব্যথার্থকের হ্রাস বৃদ্ধির নিয়ম। আমরা এটা বিভিন্ন চক্র আকারেও আছে, বিভিন্ন আছে। হ্রাস বৃদ্ধির সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা এটা কমে চিত্র দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু আমরা চিত্রটা দেখাচ্ছি। আমি চিত্রটা তোমাদেরকে। এটা চিত্র আমি আগামী ক্লাসে তোমাদেরকে চিত্র অঙ্কন করে হ্রাসবৃদ্ধির নিয়মটা কি করব দেখাবো। এখানে বিভিন্ন দার্শনিকজন বিভিন্ন বিভিন্ন রকমের আলোচনা করছেন। সেটা হচ্ছে, এটার কি হচ্ছে, সীমাবদ্ধতাও আছে কিছু। আমি আগামী ক্লাসে তোমাদেরকে সীমাবদ্ধতা এবং হ্রাসবৃদ্ধির গুরুত্ব, কেন সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে গুণ হলেও তার তুলনায় যেমনটা আছে সেটা আমরা ছক আকারে দেখাবো। আজকে ছকা রাখবো না। আর হচ্ছে কেন গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর কী নিয়ে আলোচনা করব, যদি তোমাদের কাছে বই থাকে তাহলে তোমরা একটু বই নিয়ে দেখো, এতটুকু দেখলে হবে। তারপরে আমরা পরে দিয়ে পদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। পদের প্রকারভেদ আমরা যুক্তিবিদ্যার অনুযায়ী আমরা আলোচনা করব, ব্যাকরণিক না, আমরা যুক্তিবিদ্যার নিয়ম অনুসারে আমরা পদ নিয়ে আলোচনা করব। সেগুলি আমরা আগামী ক্লাসে মোটামুটি এটা আমরা তো মনে হয় তোমাদেরকে বুঝাতে পারছি। তারপর আছে একটু আলোচনা করি, আমি ছকটা পরবর্তী ক্লাসে দেখাই নিলাম। সব ক্ষেত্রে কি হচ্ছে, সীমাবদ্ধতা কি, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জিনিসের সীমাবদ্ধতা আছে, এখানেও সীমাবদ্ধতা আছে। প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য নয় এই হ্রাসবৃদ্ধির নিয়মটি।
কোনো দ্বীপের যদি আবিষ্কারের পদ পদ ব্যথার্থক পরিমাণ বেড়ে যায়, সেখানে যথার্থক অপরিবর্তিত থাকবে, কারণ ওই রকমই হবে। এটা হচ্ছে সীমাবদ্ধতা বলতে পারি। আবার দৃষ্টিহীনতা, কারণ মানুষের সভ্যতার গুণের সাথে হার কমে, দৃষ্টিহীনতা করলে আরও কমে যাবে। রাজবৃদ্ধির নিয়ম ত্রুটিপূর্ণ নয়, ত্রুটিমুক্ত নয়। এই নিয়মটি শুধু কেবলমাত্র শ্রেণীবাচক জাতি ও উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য। তবে আমরা যখন এটা মোটামুটি যখন পরিসংখ্যান করতে যাব, তখন আমরা যেমন আমি এখন একটু আগে তোমাদেরকে স্কুলের যে স্কুল কলেজের যে গুণের পরিমাণ বাড়া, গুণ বাড়া আর পরিমাণ কমে যাওয়ার উদাহরণটা দিলাম, সেটাই হচ্ছে যে রাজবৃদ্ধির এসব ক্ষেত্রে, পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এগুলি কাজে লাগাইতে পারি। প্রত্যেক জিনিসকে আর সবসময় লাগানো যায় কাজে, এটি হচ্ছে যে কথা। আমরা আগামী ক্লাসে পদের গুরুত্বপূর্ণ আবার একটু আলোচনা করব না যে তা না, আমরা পদের প্রকারভেদগুলি নিয়ে আলোচনা করব। পদের প্রকারভেদ আছে অনেক, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। 9টা আছে পদের প্রকারভেদ, সেগুলি নিয়ে পরে যুক্তি বাক্য নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর একটু পড়ালেখা করো, বই দেখো। আর বই আবারও বলি, তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে, বই কিনবা তোমরা অধ্যাপক গোলাম মোস্তফার যুক্তিবিদ্যা প্রথম পত্র কেন। এটাই সহজ সরল আছে, ভাষা প্রাচঞ্চল্য আছে, তোমরা এটাই কিনবা। আল্লাহ হাফেজ, ভালো থেকো, ঠিক আছে, আবার দেখা হবে।